situation like this. The inflation still remains 9.8%. It was kept by 9% and 6% few years back. So from a regulatory interest rate to go into a market-based interest rate, it was an interim arrangement. And I think we are very close to market-based interest rate, and we are expecting very shortly we will be moving to a fully market-based interest rate. মূল্যস্ফীতি আর তারল্য সংকটের লাগাম টানতে চালু করার এক বছরের মধ্যে স্মার্ট সুদহার থেকে সরে আসছে বাংলাদেশ ব্যাংক। সন্ধ্যাবাজারে এসব নিয়ে থাকছে বিস্তারিত। পুরো আয়োজনের সঙ্গে আছি আমরা দুজন, আমি বিপ্লব রায়হান এবং আমি তানজিলা খান মেম। ঢাকা থেকে নিউ ইয়র্কের একটি ফ্লাইট যেটা টার্কিশ এয়ারলাইন্স, টিকিটের দাম 1,60,823 টাকা। ভারতের একটি ওটিএ থেকে কাটলে সেটা দেখাচ্ছে 97,000 টাকা, অর্থাৎ 50 থেকে 60,000 টাকা কম বেশি। এর ঠিক কারণ কি? এয়ারলাইন্সের টাকাটা যেহেতু এখানে স্ট্রাক্ট হয়ে আছে, সেক্ষেত্রে তারা কি করে, এই যে কস্ট অফ ফান্ড তাদের এইটাকে তারা যেহেতু বেড়ে যাচ্ছে, টিকিটের দামটা আরেক ধাপ বাড়িয়ে দিচ্ছে। ফেজে ফেজে কিন্তু তাদেরকে টাকাটা পরিশোধ করা হচ্ছে, একবারে পারে না স্বভাবত কারণেই, কারণ এই ইকোনমিক সিচুয়েশন তো আমরা তৈরি করি না, এটা গ্লোবাল কারণেই এটা হয়েছে। আমাদের তৃতীয় টার্মিনাল এই ব্যবসাটা ধরা, এই সমস্যাটা যাতে অগ্রাধিকার ভিত্তিতে এটা যাতে সমাধান করা যায় সেদিকে আমাদের মনোযোগ দিতে হবে। ডলার সংকটের কারণে মুনাফার 3,500 কোটি টাকা নিজ দেশে নিতে পারছে না বিদেশি এয়ারলাইন্সগুলো। দেশীয় ট্রাভেল এজেন্সির কাছে টিকিট বিক্রি করছে না স্টার, কাতার, এমিরেটস, সিঙ্গাপুর এয়ারলাইন্সগুলো। এজন্য বিমান খাতে নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কা। এ নিয়েও থাকছে বিস্তারিত, তবে শুরুতেই স্মার্ট সুদহার তুলে নেওয়া প্রসঙ্গ। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে 9.6 সুদের হার তুলে নিয়ে স্মার্ট সুদহার চালুর এক বছরের মধ্যেই বাজারের উপর ছেড়ে দিতে চায় বাংলাদেশ ব্যাংক। দেশের উন্নয়ন পরিকল্পনা নিয়ে এক কনফারেন্সে এই কথা জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার। এদিকে টাকার পান, ব্যাংকিং খাতে সুশাসন এবং অর্থনৈতিক স্থিতিশীলতা ঠিক রাখতে বাংলাদেশ ব্যাংকের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক গভর্নররা। এছাড়া মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে এবং তারল্য সরবরাহ ঠিক রাখতে সরকারকে খরচ কমানোর পরামর্শ দিয়েছেন তারা। বিস্তারিত প্রতিবেদনে। করোনা পরবর্তী সময়ে বিশ্বের সাথে অর্থনৈতিক সংকটে পড়ে বাংলাদেশও। এতে মূল্যস্ফীতি বৃদ্ধি, বৈদেশিক মুদ্রার দাম বেড়ে যাওয়া এবং রিজার্ভ কমে যেতে শুরু করে। সেই সঙ্গে বাজেটের ঘাটতি পূরণে বড় একটি অংশ বাংলাদেশ ব্যাংক থেকে ধার নিতে শুরু করে সরকার। এতে চাহিদা অনুযায়ী তারল্য সরবরাহ কমে যেতে শুরু করলে তা পূরণে টাকা ছাপায় বাংলাদেশ ব্যাংক। মূল্যস্ফীতি বেড়ে যায়। 9.6 সুদের কারণে বেসরকারি ব্যাংকগুলোতে দেখা দেয় তারল্য ঘাটতি। এমন পরিস্থিতিতে মূল্যস্ফীতি কমিয়ে আনতে এবং তারল্য সরবরাহ বাড়াতে বেশ কিছু পদক্ষেপ নেয় কেন্দ্রীয় ব্যাংক। সেক্ষেত্রে সুদহারের সীমা তুলে নেয়া এবং মুদ্রানীতিতে পরিবর্তন আনে সংস্থাটি। স্মার্ট সুদহার নামে নতুন পদ্ধতি চালু করা হয়। প্রতি 6 মাসের ট্রেজারি বিল ও বন্ডের গড় সুদহার বের করে হিসাব করা হয় স্মার্ট রেট। গত জুন থেকে প্রতি মাসের শেষে বা শুরুতে এই সুদহার প্রকাশ করে আসছে বাংলাদেশ ব্যাংক। নতুন এ পদ্ধতিতে ধারাবাহিকভাবে সুদহার বেড়ে দাঁড়ায় 14% বেশি। বর্তমান আমানতে ব্যাংকগুলো 10 থেকে 12% পর্যন্ত সুদ দিচ্ছে। এর বিপরীতে সুদ নিচ্ছে 13 থেকে 14% কিছুটা বেশি। আর আর্থিক প্রতিষ্ঠানের ঋণে সুদহার ছাড়িয়েছে 15%। একই সঙ্গে মূল্যস্ফীতি কমিয়ে আনতে সরকারকে টাকা দেয়া বন্ধ করে দেয় কেন্দ্রীয় ব্যাংক। সেক্ষেত্রে বেসরকারি ব্যাংক খাত থেকে ট্রেজারি বন্ড ইস্যুর মাধ্যমে অর্থ সংগ্রহ শুরু করে সরকার। এত কিছুর পরও যখন মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আসছে না, তখন বেসরকারি খাত এবং তারল্যের কথা চিন্তা করে খোলা বাজারে সুদহার ছেড়ে দেওয়ার পরামর্শ দিলেন বিশেষজ্ঞরা। রোববার দেশের উন্নয়ন পরিকল্পনা নিয়ে এক অনুষ্ঠানে একথা জানান বক্তারা। এ সময় বাংলাদেশ ব্যাংকের সাবেক 3 গভর্নর বর্তমান মূল্যনীতি, রিজার্ভ সংকট এবং আর্থিক নীতি সহ বেশ কিছু বিষয় সমালোচনা করেন ও পরামর্শ দেন। এটার আমি বলি কারণটা হলো, আমি প্রথমে বলি যে কতগুলো স্টিরিওটাইপ পলিসি থাকে। IMF আসছে, IMF একটা ক্লাসিক সে হলো 3টা জিনিস: ফ্লেক্সিবল এক্সচেঞ্জ রেট, অপরদিকে রিজার্ভ ব্যবস্থাপনা, মুদ্রানীতি এবং আর্থিক নীতি পর্যালোচনা করা হচ্ছে বলে জানায় কেন্দ্রীয় ব্যাংকের বর্তমান গভর্নর। এছাড়া স্মার্ট সুদহার তুলে খোলা বাজারের উপর ছেড়ে দেওয়া হবে বলে জানান তিনি। It was kept by 9% and 6% few years back. So from a regulatory interest rate to go into a
market-based interest rate. It was an interim arrangement. And I think we are very close to market-based interest rate, and we are expecting very shortly we will be moving to a fully market-based interest rate. আলোচনায় টাকার মান, ব্যাংকিং খাতে সুশাসন এবং অর্থনৈতিক স্থিতিশীলতা ঠিক রাখতে বাংলাদেশ ব্যাংকের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তারা। এছাড়া মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং তারল্য সরবরাহ ঠিক রাখতে সরকারকে খরচ কমানোর পরামর্শ দেন তারা। আরিফ হোসেন, এখন, ঢাকা। মানুষের জীবনমানের সবচেয়ে বড় বাধা অনিয়ন্ত্রিত মূল্যস্ফীতি। এছাড়া ঋণের ঝুঁকি বাড়ছে, প্রবৃদ্ধিতে ধীরগতি, এমনটাই বলছেন অর্থনীতিবিদরা। এখন দেশে বিদেশে মিলিয়ে সরকারের ঋণ আছে জিডিপির 42% এবং যার প্রভাবে বিনিময় হারে টাকার অবমূল্যায়ন হচ্ছে বলে মনে করেন তারা। আর সরকারের নীতি নির্ধারকরা বলছেন উচ্চ মূল্যস্ফীতি মোকাবিলার পাশাপাশি আগামী বাজেটে শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তায় বরাদ্দ বাড়ানোর প্রয়োজন। বিস্তারিত সিউল আহমেদের প্রতিবেদনে। 2024-25 অর্থ বছরে বাজেট ঘোষণা আসতে বাকি প্রায় মাসখানেক। আগামী অর্থ বছরে জিডিপি প্রবৃদ্ধির হার প্রাক্কলন করা হয়েছে 7.8%। এসব কিছুর মাঝেই আগামী বাজেট নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। কেমন হতে পারে বাজেট, কোন খাতে বরাদ্দ বেশি প্রয়োজন, কিভাবে নিয়ন্ত্রণ করা যেতে পারে উচ্চ মূল্যস্ফীতি, অভ্যন্তরীণ ও বিদেশি ঋণের ঝুঁকি থেকে মুক্তির উপায় বা কী, এসব নিয়ে আলোচনা চলছে জোরে সোরে। বর্তমান আর্থসামাজিক পরিস্থিতিতে আসন্ন বাজেটে জনগণের চাহিদা ও প্রত্যাশা নিয়ে ডিজিটাল জরিপ করে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। এতে উঠে আসে 89% অংশগ্রহণকারী বর্তমান সরকারের বাজেট বিষয়ক উদ্যোগগুলোর প্রশংসা করেছে। তবে বাজেট সম্পর্কে সরকারের কাছে কোনো প্রত্যাশা নেই বলেও জানান 64%। শিশুদের জন্য যে সেবা কার্যক্রমগুলো আছে, অর্থনীতিবিদদের মতে এবারের বাজেট একটি জটিল পরিস্থিতিতে প্রণয়ন করতে যাচ্ছে সরকার। মূলত উচ্চ মূল্যস্ফীতি, ঋণের ঝুঁকি ও দেশের প্রবৃদ্ধির হার স্লথগতির হয়ে পড়াই এর মূল কারণ। এছাড়া অর্থনীতিবিদরা বলছেন জিডিপিতে সরকারি ঋণ 37% ও ব্যক্তিগত খাতের ঋণ 5%, সব মিলিয়ে 42% ঋণের যে বোঝা আছে সেটিও ভোগাতে পারে সরকারকে। অর্থনীতিতে সমস্যা ত্রিযোগ ঘটেছে। ইংরেজিতে আমরা বলছি ট্রায়াঙ্গুলেশন অফ থ্রি প্রবলেমস, ট্রায়াঙ্গুলেশন অফ প্রবলেমস হয়েছে। তাহলে তিনটে সমস্যা কি? একটি সমস্যা গত বছরই ছিল, সেটা হলো উচ্চ মূল্যস্ফীতি, এবং এই উচ্চ মূল্যস্ফীতি সরকার বিভিন্ন পদক্ষেপ নেওয়ার পরেও এখনো অনিয়ন্ত্রিতভাবে বেড়ে চলেছে। 2 নম্বর, যেটা আমরা গত বছরের ভিতরে আমরা দেখছি যে ক্রমান্বয়ে বাড়ছে, সেটা হলো আমাদের ঋণের ঝুঁকি বাড়ছে। আর তৃতীয় যেটা হচ্ছে, এর ফলশ্রুতিতে আমরা দেখেছি সাম্প্রতিক কালে যে প্রবৃদ্ধির যে ধারা ছিল সেই প্রবৃদ্ধির হারে কিছু শ্লথকরণ হয়েছে, কিছুটা ধীর হয়ে যাচ্ছে। এর সাথে সাথে যেটা দাঁড়িয়েছে সেটা হলো যে কর আহরণ এবং আমরা যেটা ইংরেজিতে বলি ফিসক্যাল স্পেস, অর্থাৎ খরচ করার সক্ষমতা সরকারের আরো অনেক সংকুচিত হয়ে যাচ্ছে। এছাড়াও বাংলাদেশ এখন দ্বিতীয় প্রজন্মের চ্যালেঞ্জে আছে বলেও মনে করেন অর্থনীতিবিদরা। এ পর্যায়ে প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানোর আহ্বান জানান তারা। আর তা না হলে জিডিপির লক্ষ্য পূরণ করা কঠিন হবে বাংলাদেশের জন্য। বাংলাদেশ এখন দ্বিতীয় প্রজন্মের চ্যালেঞ্জের সামনে আসছে। প্রথম প্রজন্মের অনেক চ্যালেঞ্জ আমরা মোকাবেলা করতে পেরেছি, আর্থসামাজিক বিভিন্ন যেসব সূচক সেটা এটার প্রতিফলন ঘটেছে, অস্বীকার করার কোনো কারণ নেই। কিন্তু এই দ্বিতীয় প্রজন্মের চ্যালেঞ্জ যেটা, সেটা হলো খালি শিক্ষার বিস্তার না, মানসম্মত শিক্ষা, শুধু স্বাস্থ্য না, মানসম্মত স্বাস্থ্য, শুধু সামাজিক এইসব কার্যক্রম না, সামাজিক সুরক্ষা থেকে আমার সামাজিক একটা সক্ষমতার মধ্যে আমার যেতে হবে, সোশ্যাল সিকিউরিটির মধ্যে আমার যেতে হবে। এদিকে রাজনীতিবিদ ও সরকারের নীতি নির্ধারকরা মনে করেন বাজেট হতে হবে জনবান্ধব, অপচয় কমিয়ে বাজেটের প্রধান খাতগুলোতে বেশি নজর দেওয়ারও কথা বলেন তারা। যে কোনো ভেরি অর্ডিনারি থিংস, কলমে, কাগজে, সর্বত্র আমি আইসি লট অফ অপচয়। বাজেটটা বোধহয় রিলুক করা, রিভিউ করা দরকার আছে, বাজেটের হেডগুলা। যেটা আমি সাধারণত আমার কলিগদের বলি, that our responsibility is not only to the party but to the people, those who have elected us. Unfortunately সেই জিনিসটা আমরা সাধারণত মনে রাখি না। কিন্তু অন্যান্য যে স্ট্যান্ডিং কমিটিগুলো আছে এগুলোতে কিন্তু একটা ব্রড দেখা যায় বাইপার্টিজান অ্যাটিটিউড থাকে এগুলোতে, এবং এখানে এফেক্টিভ ডিসকাশন। এছাড়া সিপিডির জরিপে উঠে আসে শোভন কর্মসংস্থান, মানসম্মত শিক্ষা ও সম্প্রসারিত সামাজিক সুরক্ষা চায় সাধারণ মানুষ। অত্যন্ত নিষ্ঠার সাথে আমাদের সহকর্মী সিউল আহমেদ, এখন, ঢাকা।
ডলার সংকটে টিকিট বিক্রির মুনাফা নিজ দেশে নিতে পারছে না বাংলাদেশে ফ্লাইট পরিচালনা করা বিদেশি এয়ারলাইন্সগুলো। আটকে পড়া অর্থের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৩,৫০০ কোটি টাকা। এমন অবস্থায় দেশের ট্রাভেল এজেন্সির কাছে টিকিট বিক্রি বন্ধ করেছে বেশ কয়েকটি বিদেশি এয়ারলাইন্স। অর্থনীতিবিদরা বলছেন, দীর্ঘদিন ধরে চলা এই সমস্যায় দেশের ইমেজ সংকটের পাশাপাশি বিদেশি বিনিয়োগকারীরাও নিরুৎসাহিত হবেন। যদিও সমস্যা সমাধানে সর্বোচ্চ চেষ্টা করার কথা বলছে সিভিল এভিয়েশন। নাইমা আবির জানাচ্ছেন বাকিটা। বাংলাদেশ থেকে যারা আন্তর্জাতিক বিভিন্ন রুটে যাত্রা করেন তাদের একটি অভিযোগ থাকে যে বাংলাদেশ থেকে অন্য দেশের তুলনায় বাংলাদেশের টিকিটের দাম অনেক বেশি। তবে গত কয়েক মাস ধরে সেই সমস্যাটা আরও প্রকট হয়েছে। আমরা দেখতে চাই যে ঠিক কী পরিমাণ বেশি বাংলাদেশ থেকে অন্য দেশের একই রুটের টিকিট এবং সেটি আসলে কি অবস্থায় রয়েছে সরাসরি একটু দেখতে চাই। বাংলাদেশের যারা ট্রাভেল এজেন্সি রয়েছে তারা একটি কমন প্ল্যাটফর্ম ব্যবহার করে, সেটির নাম হচ্ছে জিডিএসে আমরা সুবিধার্থে আগে থেকেই বের করে রেখেছিলাম। আমরা দেখতে চাই ঢাকা থেকে নিউ ইয়র্কের একটি ফ্লাইট যেটা টার্কিশ এয়ারলাইন্স, ফ্লাইট নাম্বার 713, যেটি ইস্তাম্বুলে একটি ট্রানজিট দিবে। সেই টিকিটের দাম ১,৬০,৮২৩ টাকা এবং এটি একটি প্রায় 32 ঘন্টার ফ্লাইট। এবার ভারতের মেক মাই ট্রিপ নামে একটি ওটিএ, যেখানে আসলে কত টাকা পড়ে আমরা দেখছি যে একই ফ্লাইট অর্থাৎ ফ্লাইট নাম্বার TK 713, যেটি 32 ঘন্টার পুরো সফর এবং এটি ইস্তাম্বুলে একটি ট্রানজিট দিয়ে থাকবে। অর্থাৎ আমরা বুঝতে পারছি যে একেবারে হুবহু একই রকম ফ্লাইট। 32 ঘন্টার একটি সফরে ৭৩,৯89 রুপি ভারত থেকে কাটলে এটা হবে। আমরা একটু বাংলাদেশি টাকায় দেখতে চাই, প্রায় ৯৭,০৯৩ টাকা। আর আমরা জিডিএসে দেখছিলাম ১,৬০,০০০ টাকা। অর্থাৎ আমরা এই ব্যাপারটি একেবারে পরিপূর্ণভাবে বুঝতে পারলাম যে একই রুটের একটি টিকিট যেটি বাংলাদেশ থেকে কাটলে হচ্ছে ১,৬০,০০০ টাকা এবং ভারতের একটি ওটিএ থেকে কাটলে সেটি দেখাচ্ছে ৯৭,০০০ টাকা, অর্থাৎ ৫০ থেকে ৬০,০০০ টাকা কম বেশি। এর ঠিক কারণ কি সেটি আমরা জানতে চাই বাংলাদেশের ট্রাভেল এজেন্টদের সংগঠন আটাবের সভাপতির কাছে। এয়ারলাইন্সের টাকাটা যেহেতু এখানে স্ট্রাকড হয়ে আছে দীর্ঘ সময়, তাদের ৫ থেকে ৬ মাসও লাগে, একসাথে তারা রেমিট করতে পারতেছে না। তাদের বক্তব্য হচ্ছে শিডিউল ব্যাংক তাদেরকে পর্যাপ্ত পরিমাণ ডলার দিতে পারতেছে না। সেক্ষেত্রে তারা কি করে, এই যে কস্ট অফ ফান্ড তাদের এইটাকে তারা যেহেতু বেড়ে যাচ্ছে, তারা টিকিটের দামটা আরেক ধাপ বাড়িয়ে দিচ্ছে। এ অবস্থায় বাংলাদেশের ট্রাভেল এজেন্সিগুলোর কাছে টিকিট বিক্রি বন্ধ করেছে বেশ কয়েকটি বিদেশি এয়ারলাইন্স। টিকিটের দামও বেড়েছে রুটভেদে সর্বোচ্চ ৫০%। তাই কম ভাড়ায় পেতে অনেকেই পাশের দেশ থেকে টিকিট কাটছে। এতে হুমকিতে পড়েছে ৩৫০০ ট্রাভেল এজেন্সির প্রায় ৪০,০০০ কোটি টাকার ব্যবসা। বিদেশি ট্রাভেল এজেন্সিকে টাকা পরিশোধে বেছে নেওয়া হচ্ছে অবৈধ পথ। বাংলাদেশ থেকে টিকিটটা কম দামে না পেলে বিদেশের যে কোনো কান্ট্রি থেকে তারা টিকিটগুলো করে নিচ্ছে। এই টাকাটা বাংলাদেশ থেকে কিন্তু বৈধ পথে রেমিট করার কোনো সুযোগ নাই, তখন কিন্তু হুন্দি বা অন্য চ্যানেলে টাকাটা চলে যাচ্ছে। এয়ারলাইন্সগুলোর আন্তর্জাতিক সংগঠন ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন আয়াটার সবশেষ তথ্য বলছে, বর্তমানে বাংলাদেশে বিদেশি এয়ারলাইন্সগুলোর সংশ্লিষ্ট দেশে ফেরতের অপেক্ষায় আটকে পড়া অর্থের পরিমাণ ৩২,৩০,০০,০০০ ডলার বাংলাদেশি টাকায়, যা প্রায় ৩,৫০০ কোটি। গত বছরের পরিমাণ ছিল ২১,৪০,০০,০০০ ডলার, টাকার অঙ্কে যা প্রায় ২,৩০০ কোটি। অর্থাৎ এক বছরে আটকে পড়া অর্থের পরিমাণ বেড়েছে প্রায় ১,০০০ কোটি টাকার বেশি। প্রায় ৩০০ এয়ারলাইন্সের এই অভিভাবক সংস্থা ইতিমধ্যেই টিকিট বিক্রি থেকে আয়ের অর্থ দিতে না পারায় বাংলাদেশকে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ খারাপ দেশ হিসেবে তালিকাভুক্ত করেছে। অর্থনীতিবিদরা বলছেন, দীর্ঘদিন ধরে চলা এই সমস্যায় দেশের ইমেজ সংকটের পাশাপাশি বিদেশি বিনিয়োগকারীরাও নিরুৎসাহিত হবে। নেতিবাচক সিগন্যাল যাচ্ছে বাংলাদেশ থেকে, তাদের যে পাওনা সেটা তারা ফরেন কারেন্সি যেটা তাদের পাওয়ার কথা সেটা তারা পাচ্ছে না। এটা অন্যান্য খাতেও যে বিনিয়োগ, বৈদেশিক বিনিয়োগ আমাদের দেশে আসা, সেটাকে নিরুৎসাহিত করবে নিঃসন্দেহে। সমস্যা সমাধানে সামষ্টিক অর্থনীতিতে সম্ভাবনাময় এভিয়েশন খাতকে অগ্রাধিকার দেবার পরামর্শ দিলেন এই অর্থনীতিবিদ। এই সমস্যাটা যাতে অগ্রাধিকার ভিত্তিতে এটা যাতে সমাধান করা যায় সেদিকে আমাদের মনোযোগ দিতে হবে, কারণ এটা কেবলমাত্র এই সেক্টরের না, এটার সাথে কিন্তু আমাদের তৃতীয় টার্মিনাল, এটার সাথে ব্যবসা বাণিজ্য, এভিয়েশন, আমাদের আমদানি প্রতিস্থাপকভাবে আমাদের নিজস্ব এয়ারলাইন্সের এই ব্যবসাটা ধরা, অনেক কিছুই কিন্তু এটার সাথে জড়িত আছে। বৈশ্বিক সংকটকে এই সমস্যার জন্য দায়ী করে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বলছে, ডলার সংকটের কারণে পুরোটা একসাথে দেওয়া সম্ভব না হলেও ধাপে ধাপে পাওনা অর্থের যোগান দেয়া হচ্ছে। আমরা এটা মিনিস্ট্রির মাধ্যমে বাংলাদেশ ব্যাংকে আমি নিজেও গভর্নর মহোদয়ের সাথে দেখা করেছি, আমাদের সচিব মহোদয় সহ।
আমরা অনুরোধ করেছি এবং অনুরোধটা কিন্তু রাখতেছে এবং এটা ফেজে ফেজে কিন্তু তাদেরকে টাকাটা পরিশোধ করা হচ্ছে। একবারে পারে না স্বভাবত কারণেই, কারণ এই ইকোনমিক সিচুয়েশন তো আমরা তৈরি করি না, এটা গ্লোবাল কারণেই এটা হয়েছে। ইতিমধ্যে গেল বছরের অক্টোবরে বাংলাদেশ থেকে ব্যবসা গুটিয়েছে ইতিহাদ এয়ারওয়েজ। চলতি বছরের শুরুতে চট্টগ্রাম থেকে ফ্লাইট বন্ধ করেছে ওমান এয়ার ও জাজিরা এয়ারওয়েজ, আর ফ্লাইট সংখ্যা কমিয়েছে কুয়েত এয়ারওয়েজ সহ বেশ কয়েকটি এয়ারলাইন্স। নাইম আবির, এখন, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় মানুষের আস্থা বিশ্বাস অর্জন করা সেনাবাহিনীর জন্য জরুরি। ঢাকা সেনানিবাসে নবনির্মিত এএফআইপি ভবন এবং আর্মি সেন্ট্রাল অডিটোরিয়াম সেনা প্রাঙ্গণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আরও বলেন, আস্থা বিশ্বাস না থাকলে সেনাবাহিনী কোনো রণাঙ্গনে বিজয় অর্জন করতে পারে না। বলেন, যে কোনো দুঃসময়ে জনগণের পাশে আছে বাংলাদেশ সেনাবাহিনী। ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনীর সদস্য ও তাদের পরিবারসহ জনসাধারণের উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করার লক্ষ্যে আর্মড ফোর্সেস ইনস্টিটিউট অব প্যাথোলজি এফআইপি বিভাগের জন্য নির্মিত হয়েছে নতুন ভবন। এছাড়া জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সভা, সেমিনার ও সামাজিক অনুষ্ঠান আয়োজনের লক্ষ্যে নির্মিত হয়েছে আর্মি সেন্ট্রাল অডিটোরিয়াম সেনা প্রাঙ্গণ। রোববার সকালে এই দুটি ভবনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় দোয়া মোনাজাতে অংশ নেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা, স্বাস্থ্যমন্ত্রী, প্রতিমন্ত্রী, সেনা ও নৌবাহিনীর প্রধানসহ ঢাকা সেনানিবাসের ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা। পরে সেনানিবাসে আর্মি সেন্ট্রাল অডিটোরিয়ামে প্রধানমন্ত্রীর নেতৃত্বে দরবার বসে। দরবারে উপস্থিত বিভিন্ন পর্যায়ের সেনা সদস্য। এ সময় প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর প্রতিরক্ষা নীতির আলোকে ফোর্সেস গোল 2030 প্রণয়ন করে তা বাস্তবায়ন করছে সরকার। লক্ষ্য আধুনিক জ্ঞানসম্পন্ন সশস্ত্র বাহিনী গড়ে তোলা। আমরা চাচ্ছি আমাদের সশস্ত্র বাহিনী আধুনিক জ্ঞানসম্পন্নভাবে প্রতিষ্ঠিত হবে। সেই সাথে যেহেতু আমাদের 2008 নির্বাচনের লক্ষ্য ছিল ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলা, কাজে আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন আমাদের সশস্ত্র বাহিনী গড়ে উঠবে, সেটাই আমাদের লক্ষ্য এবং সেভাবেই আমরা কাজ করে যাচ্ছি। এ সময় প্রধানমন্ত্রী বলেন, 75-এর পর সেনাবাহিনীর প্রতি আস্থা বিশ্বাস হারিয়েছিল সাধারণ মানুষ, তবে আস্থা সৃষ্টিতে ভূমিকা রেখেছে আওয়ামী লীগ সরকার। যে সেনাবাহিনীর উপর জনগণের আস্থা বিশ্বাস থাকে না, তারা কখনো কোনো রণাঙ্গনে বিজয় অর্জন করতে পারে না। যে কোনো সময় দেখা দিলে আমাদের সশস্ত্র বাহিনী জনগণের পাশে আছে এবং জনগণের একটা ভরসা স্থল হিসেবে সে আস্থা আজকে আমাদের সশস্ত্র বাহিনী অর্জন করতে সক্ষম হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, শান্তিরক্ষী মিশনে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর প্রশংসা করে সকল দেশ, সেটা আরো উন্নত করাই সরকারের লক্ষ্য। শান্তিরক্ষা মিশনে আমাদের সশস্ত্র বাহিনী যে অবদান রাখে প্রতিটি দেশ প্রত্যেকেই ভূয়সী প্রশংসা করে। হাসিব বিল্লাহ, এখন, ঢাকা। তাপপ্রবাহে দফায় দফা ছুটির পর শুরু হলো সারা দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণী কার্যক্রম। দীর্ঘ ছুটিতে শিক্ষণ ঘাটতি পোষাতে বিশেষ পরিকল্পনা নিয়েছে স্কুল কর্তৃপক্ষ। এদিকে গরম কমে আসায় নগরবাসীও বের হয়েছে প্রয়োজনীয় কাজে। একই সঙ্গে চলছে বিভিন্ন সড়কের উন্নয়ন কাজ, আর এতে কর্মব্যস্ত নগরী ফিরে এসেছে তার চিরচেনা রূপে। আর জানাবেন বাইজিদ সাদ। যেন শিক্ষার্থীদের অপেক্ষায় ছিল এই শ্রেণীকক্ষ। তাদের উচ্ছল উপস্থিতিতে দীর্ঘদিন পর আজ পেল সেই পূর্ণতা। ঈদ উল ফিতরের ছুটি শেষে 21 এপ্রিল খোলার কথা ছিল সারা দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। তবে তাপপ্রবাহের কারণে হাইকোর্টের আদেশ ও শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্তে তা কয়েক দফা খোলা ও বন্ধ হয়। লম্বা ছুটির পর অবশেষে রোববার খুলল দেশের সব প্রাথমিক, মাধ্যমিক, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ঘুরে দেখা যায় শিক্ষার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। প্রত্যেক শ্রেণীকক্ষে 90 থেকে 95% পর্যন্ত শিক্ষার্থী ছিল প্রথম দিনেই। অনলাইনে ওদেরকে হোমওয়ার্ক, ক্লাস ওয়ার্ক, বিভিন্ন কাজ দিয়েছি যে তোমরা এইভাবে করতে পারো, করবা। এখন অনেক দিন পরে অনেক কাজ নিয়ে আসছে, ওগুলো আমরা চেক করছি। বন্ধে আমরা ঘরে বসে থাকার কারণে আমরা বেশি মোবাইলে আসক্ত হয়ে পড়তেছি। স্কুলটা খোলা থাকলে কি হয়, আমাদের পড়াটা রেগুলার হয়। বন্ধের যে পড়াগুলো দেওয়া হয়েছে তো ওগুলো হচ্ছে আমরা বাসায় আর কি মেইনটেইন করে আর কি পড়েছি আর কি। স্কুল খোলা থাকলে স্কুলের একটা পড়া থাকে, ওরা পড়ার প্রতি আরও সিনসিয়ার থাকে, কিন্তু বাসায় থাকলে দেখা যায় যে ওরা সিনসিয়ার থাকে না।
এ অবস্থায় তাদের সুরক্ষার কথা বিবেচনা করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর জন্য তাপপ্রবাহ সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত অ্যাসেম্বলি বন্ধ রাখা, শ্রেণীকক্ষের বাইরে শিক্ষা কার্যক্রম সীমিত করা সহ বেশ কিছু নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তেমনটা মেনেই নেওয়া হচ্ছে ক্লাস, রয়েছে পর্যাপ্ত সুপেয় পানির ব্যবস্থা। তাপদাহ থাকবে, এর মধ্যেই আমরা যতটুকু পারি শিক্ষার্থীদের নিরাপদে রেখে ক্লাস চালিয়ে যাওয়ার চেষ্টা করছি। ক্লাসের ওই যে আমাদের গ্যাপ ছিল, যেটা রমজানের গ্যাপ ছিল, আমাদের হিট ওয়েভের কারণে বন্ধ ছিল, ওইটা এখন কভার করার ট্রাই করতেছি। জাস্ট ফিজিক্যাল অ্যাক্টিভিটিসটা নিচে নিয়ে আসতেছি না, কম করাচ্ছি। এদেরকে বলাই আছে যে ওরা যাতে পর্যাপ্ত পানি নিয়ে আসে বা দেশি ফল, তারপরে খাবারটাও যেন স্লাইড হয়, হালকা খাবার দাবার খাওয়া দাওয়া করে। কোনো শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের সময়ও চালু ছিল অনলাইন ক্লাস। শিক্ষণ ঘাটতি পূরণ করে দেবার জন্য বিশেষ পরিকল্পনা রয়েছে শিক্ষকদের। এদিকে এপ্রিলে সারা দেশের উপর বয়ে যাওয়া তাপমাত্রা ধীরে ধীরে কমে আসছে। একদিকে স্কুল খোলা, সড়কে বেড়েছে নগরবাসীর চলাফেরা, তার উপর বিভিন্ন সড়কে চলছে খোঁড়াখুঁড়ি। তাই সপ্তাহের শুরুর দিনেই যানজটের নিত্য ভোগান্তিতে পড়তে হয়েছে এই শহরের মানুষকে। তীব্র যানজট মোকাবেলায় হিমশিম খেতে হচ্ছে ট্রাফিক পুলিশকে। এদিকে আবহাওয়া অধিদপ্তর বলছে, দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের কারণে তাপমাত্রা কমলেও মে মাসের মাঝামাঝি সময়ে ফের বইতে পারে তাপপ্রবাহ। তবে রাজধানীতে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অফিস। আগামীকালকে থেকে সারা দেশেই বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সেখানে বজ্রঝড় সহ কোথাও কোথাও বজ্রপাতেরও সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হলে যে টেম্পারেচার যে একদম ফল করে যাবে তা কিন্তু নয়। তারপরেও বিগত সময়ে যে ধরনের তাপমাত্রা ছিল, এখন এই বিচ্ছিন্নভাবে বৃষ্টি কিছু কিছু সময় পরে হলে তখন দেখা যায় যে তাপমাত্রা কিছুটা কমে আসবে। বাইজিদ সাদ, এখন, ঢাকা। যানজটের আরো খবর জানাতে দয়াগঞ্জ মোড় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাবেদ আব্দুল্লাহ। জাবেদ, জানতে চাই যে দিনভরই তো এই এলাকায় তীব্র যানজট ছিল, এখন পরিস্থিতি কেমন এবং কবে নাগাদ রাস্তায় এসব খোঁড়াখুঁড়ি বন্ধ হতে পারে? সিটি কর্পোরেশন কি বলছে? বিপ্লব, গত 22-23 দিনের যে সড়কের যে খোঁড়াখুঁড়ি, সেই খোঁড়াখুঁড়ির ফলে যে সৃষ্ট যে যানজট, সেই যানজটের চিত্র নিশ্চয়ই আপনি ছবিতে, ফ্রেমে কিন্তু এরই মধ্যে দেখতে পাচ্ছেন। নগরবাসী এই কঠিন কথাটি সহজ শব্দে যেভাবে আমাদেরকে জানিয়েছে, সেটি হলো যে যোগাযোগ ব্যবস্থা একেবারেই ভেঙে পড়েছে। অর্থাৎ এই বেশ কিছু উন্নয়ন কাজের ফলে এই ঢাকা দক্ষিণের বেশ কিছু এলাকা, দয়াগঞ্জ, যাত্রাবাড়ি, টিকাতলী, রাজধানী সুপার মার্কেট, এই এলাকায় কিন্তু যে যোগাযোগ ব্যবস্থা সেটি কিন্তু একেবারেই ভেঙে পড়েছে। মানুষ যে বিষয়টি বলছে সেটি হলো যে রিক্সা ভাড়া এর ফলে দুগুণ বেশি রাখা হচ্ছে। মানুষ পায়ে হেঁটে বাড়ির পানে ছুটে যাচ্ছে, পায়ে হেঁটে যাবার ফলেও কিন্তু মানুষের কষ্ট সইতে হচ্ছে। কেন নয়, এই যে ফুটপাত ধরে সেখানেও কিন্তু নির্মাণ সামগ্রী, নির্মাণ উপকরণ ফেলে রাখা হয়েছে। আমরা ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক ওয়ারি বিভাগের সাথে কথা বলেছি। তারা আমাদের যে বিষয়টা জানিয়েছে যে সাধারণ মানুষ, রিক্সা চালক থেকে শুরু করে ব্যক্তিগত গাড়ির চালকরা একেবারেই ট্রাফিক আইন মানতে তারা নারাজ, যে কারণে মূলত ট্রাফিক ব্যবস্থা একেবারেই ভেঙে পড়েছে। যে চিত্রটি সড়কের নিচে রয়েছে সেটি উড়াল পথ, অর্থাৎ ফ্লাইওভারের উপরেও একই চিত্র রয়েছে। পরিবহন একেবারেই স্থবির হয়ে আছে, যান চলাচল করছে থেমে থেমে। এই যে সড়কে যে খোঁড়াখুঁড়ি, সেই খোঁড়াখুঁড়ির ফলে রাস্তা, এমনিতেই এই এলাকার রাস্তা বেশ সরু, এই খোঁড়াখুঁড়ির ফলে রাস্তা আরও সরু হয়ে যাবার ফলে কিন্তু যান চলাচল একেবারেই বিঘ্নিত হচ্ছে বলে কিন্তু আমরা দেখেছি। এলাকার বাসিন্দারা আমাদেরকে জানিয়েছে, নগরবাসীও আমাদেরকে সেই কথাটি বলেছেন। একটু জানিয়ে রাখা ভালো যে এই এলাকা দিয়ে মূলত দক্ষিণাঞ্চলের 22টি জেলার যান চলাচল করে। সেই যান চলাচলে আমরা বিঘ্নতা দেখতে পেয়েছি। তো আমার কাছে এই ছিল দয়াগঞ্জ থেকে। রাস্তায় অপরিকল্পিত খোঁড়াখুঁড়ির কারণে তীব্র যানজটে নাকাল রাজধানীবাসী। বিস্তারিত জানছিলাম, জাবেদ আব্দুল্লাহ যুক্ত ছিলেন। রাস্তার ধারে গরমে এক গ্লাস ঠান্ডা পানি বা শরবত কতটা তাৎক্ষণিক স্বস্তি এনে দেয় তা কেবল রোদে পোড়া মানুষটাই জানেন। কিন্তু খোলা আকাশে নিচে ভ্রাম্যমাণ বিক্রেতাদের তৈরি শরবত কতটা নিরাপদ? সম্প্রতি এখন টেলিভিশনের অনুসন্ধানে এসব শরবতে পাওয়া গেছে মাত্রাতিরিক্ত জীবাণু। রেজাউল করিমের ক্যামেরায় শাহিনুল ইসলাম সাগরের প্রতিবেদনে বিস্তারিত। সূর্যের তাপ ও উষ্ণ হাওয়ায় গ্রাম শহরের মানুষ শুষ্ক প্রাণে প্রশান্তি আনতে চুমুক দেন শীতল পানীয়তে।
পথে সহজলভ্য আখের রস, লেবুর শরবত, রং বেরঙের গুঁড়া মিশ্রিত কোমল পানীয়, ফলজ, লাচ্ছির মাঠাসহ হরেক নামের পানীয়। নিরাপদ উপায়ে তৈরি না হওয়া এসব পানীয়তে রয়েছে স্বাস্থ্য ঝুঁকি। রিক্সা চালাই তো যে রোদ এর কারণে খাইতো। গ্লাভস লাগাই যদি কাম করি তারপরে খাইবো, আর গ্লাভস না লাগালেও তারা খাইবো। কিন্তু তা করুণা নাই, পানির কোনো সমস্যা থাকলে পাতলা পায় না। এতে তৃষ্ণা মেটাতে গিয়ে স্বস্তির বদলে বাসা বাঁধে অসুখ, ফলে হারান কর্মক্ষমতা। এতে করে একাধিক দিনের করা বেশি উপার্জন চলে যায় একদিনের অসুখেই। এখন টেলিভিশন পথে তৈরি ফলজ ও রকমারি শরবতের নমুনা সংগ্রহ করে গবেষণাগারে পরীক্ষা করার উদ্যোগ নেয়। আমরা প্রথম যে নমুনাটা সংগ্রহ করব সেটি হচ্ছে আখের রস। বাবা কত করে এটা আমাকে বলে দাও। লেবুর শরবত, অর্থাৎ রাস্তার ধারে যে লেবুর শরবত বিক্রি করে সেখান থেকে আমরা একটা নমুনা সংগ্রহ করব। এটি হচ্ছে আমাদের দ্বিতীয় নমুনা। পাউডার দেওয়াগুলো কত টাকা করে? এটা আমাদের তৃতীয় নমুনা, এটা আমরা সংগ্রহ করতে পেরেছি। এবার আমরা আমাদের চতুর্থ যে নমুনা সেটি সংগ্রহ করার জন্য আছেন আরেকটা জায়গাতে এসেছি। এটা আমাকে দেওয়া হাত দিয়ে ডুবাই দিলা। আমরা আমাদের যে সবশেষ যে নমুনা সেটি পঞ্চম নমুনা, যেটি আমরা নমুনা সংগ্রহ করতে সক্ষম হয়েছি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের গবেষকদের হাতে তুলে দেওয়া হয় 5টি নমুনা। প্রথমে নমুনা প্রস্তুত পর্বে কালচার মিডিয়া, কালচার প্লেট, বিভিন্ন ধরনের সলিউশন ও প্রয়োজনীয় আনুষঙ্গিক বিষয়সমূহকে অটোক্লেভ মেশিনের মাধ্যমে জীবাণুমুক্ত করা হয়। প্রাপ্ত নমুনাসমূহকে ল্যামিনার এয়ারফ্লোতে প্রক্রিয়াজাত করে সিরিয়াল ডাইলুশন প্রক্রিয়াকে অনুসরণ করা হয় কোয়ান্টিটিভ অ্যানালাইসিসের জন্য। এরপর নমুনাগুলোকে ল্যামিনার এয়ারফ্লোতেই ইনোকুলেশন করা হয়। নমুনাগুলোকে বের করে কলোনি কাউন্টারের মাধ্যমে পার মিলিলিটার জুসে ব্যাকটেরিয়াল উপস্থিতি গণনা করা হয়। দুইটা স্যাম্পলের যে টোটাল কাউন্ট এটা খুবই কম আসছে। একটা হচ্ছে লেমন জুস, একটা হচ্ছে সফট ড্রিঙ্কে, এবং এটা ডিজায়ারেবল। তো বাকি 4টা স্যাম্পলেই কলিফর্ম কাউন্ট তো মানে পজিটিভ, মানে এটা মানে হিউম্যান কনজাম্পশন লেভেলের বাইরে অনেক বেশি। গালফ স্ট্যান্ডার্ড অনুসারে কলোনি ফর্মিং ইউনিট বা সিএফইউ সর্বোচ্চ 5×10⁻³ থাকা চলে, আর কলিফর্মের সংখ্যা 10। সেখানে 5টি নমুনার মধ্যে সিএফইউ 2টি নমুনা লিমিটের মধ্যে, আর 4টি নমুনায় পাওয়া গেছে মাত্রাতিরিক্ত কলিফর্ম। কারণ হিসেবে বলা হচ্ছে লেবুর রসে সাইট্রিক অ্যাসিড থাকায় পিএইচ কমে ব্যাকটেরিয়া বাড়তে পারে না, আর সফট ড্রিঙ্ক পাউডার শুষ্ক ও বরফে ঠান্ডা পানি থাকায় কলিফর্ম বাড়তে কম পারে। এরপরও পাওয়া গেছে মাত্রাতিরিক্ত কলিফর্ম। সুগার ক্যান জুস, তোকমা, ইয়োগার্ট ড্রিঙ্ক, এগুলোতে যে লিমিটটা আছে এদের মধ্যে তোকমাতে লিমিটটা অনেক আনস্যাটিসফ্যাক্টরি, যেটা স্ট্যান্ডার্ড লেভেল থেকে অনেক বেশি ক্রস করে গেছে। প্রাপ্ত নমুনায় পরবর্তীতে প্যাথোজেনেটিক ব্যাকটেরিয়াল সিলেক্টিভ মিন্টের মাধ্যমে আলাদা করে পাওয়া গেছে ইকোলাই, ভিব্রিও কলেরা, স্টেফাইলোকক্কাস, শিগেলা, সালমোনেলার মতো ব্যাকটেরিয়া, যা অধিকাংশই মলের জীবাণুতে থেকে থাকে। এসব পানের মাধ্যমে ডায়রিয়া, আমাশয়, কলেরা, টাইফয়েড, হেপাটাইটিস, ফুড পয়জনিং, মূত্রনালীর সংক্রমণ সহ মারাত্মক ক্ষতিকর রোগ সৃষ্টি করে। অণুজীব বিজ্ঞানীরা বলছেন এ থেকে রেহাই পেতে দরকার সচেতনতা, ভেন্ডরদের প্রশিক্ষণ, সরকারি প্রতিষ্ঠানে তদারকি, ফুড কোর্টের নিরাপদ জায়গা ও উপকরণ সহ এ কাজে নিয়মিত গবেষণায় সম্পৃক্ত করা। যেই ইউটেন্সিলস, যেই ড্রাম বা যেই চামচ, ছুরি, এই ইউটেন্সিলসগুলি তারা যে ইউজ করছে এগুলি তো কন্টামিনেটেড রোগ। একজনের থেকে একজনের বাসায় একজন যদি এই রোগে আক্রান্ত হয়ে যায় তার পুরো ফ্যামিলি এটাতে আক্রান্ত হতে পারে। মানুষের যখন ফিজিওলজিক্যালি মানুষ বেশি উইক হয়ে যায় তখন কিন্তু ওই স্বাভাবিক অবস্থায় যে জীবাণু সংক্রমণ হয় সেই উইক অবস্থায় কিন্তু তার চেয়ে বেশি হয়।
রাস্তার পাশে ভ্রাম্যমান যে এই সমস্ত শরবতের দোকান তা নিয়ে আমাদের গবেষণায় উঠেছে যে ভয়ঙ্কর রকমের তথ্য। অনুজীব বিজ্ঞানীরা বলছেন ব্যক্তিগত জনসচেতনতা আর সরকারের পৃষ্ঠপোষকতায় একমাত্র এটার সমাধান হতে পারে বলে তারা মনে করে। শাহিনুল ইসলাম সাগর, এখন, ঢাকা। জ্বলছে সুন্দরবনের একাংশ, এরই মধ্যে অন্তত 1.5 কিলোমিটার এলাকা আগুনে পড়েছে বলে দাবি স্থানীয়দের। ফায়ার সার্ভিসের সঙ্গে কাজ করছে সেনা, নৌবাহিনী ও কোস্টগার্ড। ফায়ার সার্ভিস, বন বিভাগ, জেলা প্রশাসন, কোস্টগার্ড, নৌবাহিনী, বাংলাদেশ পুলিশ সবাই মিলে আমরা সম্মিলিতভাবে কাজ করছি। বনের আগুন সময় লাগবে, আমরা আমার যে পার্টটুকু কাজ করছি মোটামুটি আমরা চেষ্টা করছি আগুনটাকে নিয়ন্ত্রণ রেখে কাজটাকে চালিয়ে যেতে। এ নিয়ে কিছুক্ষণ পরেই থাকছে প্রতিবেদন। শান্তিবাজার পর্যায়ে নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পর, সাথেই থাকুন। বিরতির পর ফিরে এলাম। দেখছেন শান্তবাজার। শিল্প বাণিজ্য খাতে প্রণোদনা সুবিধা তুলে নেওয়া হলে আগামীতে জিডিপিতে করের অংশ আরও কমবে। তাই এনবিআর, বাংলাদেশ ব্যাংক ও অর্থ মন্ত্রণালয়কে 3 মেয়াদে প্রণোদনার পরিকল্পনা করার তাগিদ দিয়েছে ব্যবসায়ী, আইটি ও বেসরকারি খাত সংশ্লিষ্টরা। একই সঙ্গে বাজারে চাহিদা নির্ভর শিক্ষা কারিকুলাম প্রণয়নে এই খাতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানানো হয় স্মার্ট বাংলাদেশের এক আলোচনায়। আরও জানাচ্ছেন সেলিয়া সুলতানা। সিমিলার প্রোডাক্ট আমাদের পার্শ্ববর্তী দেশ বা বাইরে থেকে আনলে 4 থেকে 5 কোটি টাকা দেওয়া হচ্ছে। আমার কোম্পানি, এখানে অনেক কোম্পানি আছেন, সেটা 60 লাখ 50 লাখের উপরে আমরা কখনোই আমাদের ভ্যালুটা নিয়ে যেতে পারি না। Unfortunately, education system has not been linked with the economic agenda of Bangladesh. শিক্ষক, গবেষক, সরকারি বেসরকারি শিল্প প্রতিষ্ঠান আর সংগঠনের গোলটেবিল আলোচনা বিনিয়োগের পরিবেশ নিয়ে। সেখানে দেশের শিক্ষা ব্যবস্থা বাজারের চাহিদা পূরণ করতে অক্ষমতা যেন দৃশ্যমান। আমাদের একাডেমিয়ার সাথে বিজনেসের কিন্তু বিশাল গ্যাপ, উই রিয়েলি ডোন্ট ইনভলভ দেম। এটা কিন্তু আমার মনে হয় একটা বিশাল বড় উইকনেস আমাদের জন্য। তার সাথে যোগ হয় গবেষণা ও উদ্ভাবনে সংকুচিত বিনিয়োগ। দেশের গবেষণা শূন্য এই গ্র্যাজুয়েট সংখ্যা একসময় প্রবৃদ্ধি অর্জনে শূন্যতার তৈরি করবে বলে মত আলোচকদের। You will be very surprised to hear the amount of AMC, annual maintenance charge আমাদের কত দিতে হয়। Why can't our companies in Bangladesh develop these, যেগুলো আমরা আমাদের ফাইন্যান্সিয়াল সেক্টরে নিয়ে আসতে পারবো? বিনিয়োগের জন্য কি শুধুই শিক্ষা ব্যবস্থা দায়ী? করের চাপে শিল্প খাত উল্লেখ করে সরকারি বেসরকারি খাতের কর্তারা বলেন, কর নীতি আর মুদ্রানীতির চাপে জর্জরিত প্রতিষ্ঠানগুলো। ট্যাক্সের বা সরকার যে আমাদের পলিসি সাপোর্টগুলো দেয় আমাদের প্রাইভেট সেক্টরকে গ্রো করার জন্য, সেই পলিসিগুলো কিন্তু মাঝপথে এটা মিসইউজ হয়। মিসইউজ হওয়ার কারণে কিন্তু সরকার এবং প্রাইভেট সেক্টরের মধ্যে একটা বিশ্বাসযোগ্যতার মধ্যে আমাদের ঘাটতি থাকে। আগামী 2025 সালের জুন পর্যন্ত থাকা কর অবকাশ সুবিধা বাতিল করা হলে কমবে রাজস্ব আয়, চাপ পড়বে জিডিপিতে। এর মধ্যে মেয়াদ শেষে এই সুবিধা না বাড়ানোর পরামর্শ দিয়েছে আইএমএফ। তাতে কপালে আরেকটি ভাঁজ পড়ল শিল্প সংশ্লিষ্টদের। এই ট্যাক্স, কর্পোরেট ট্যাক্স এক্সাম্পশনেরটা আমাদের 26, 31 এবং 41 তিনটা সেগমেন্টে 3টা পলিসি নিয়ে আমরা কথা বলতে পারি। একটা রেশনাল লজিক্যাল সলিউশন আমরাই প্রপোজ করব, এটা যাতে এনবিআর, ফাইন্যান্স মিনিস্ট্রি অ্যাকসেপ্ট করে। এনবিআর কি করতেছে, যারা ট্যাক্স দেয় তাদের উপরে আরো ট্যাক্স কেমনে ধৈর্য করা যায় সেটাই তারা করতেছে। আর যারা ট্যাক্স নেটের বাইরে আছে তারা বাইরেই আছে, তাদেরকে ট্যাক্স নেটের ভিতরে আনার কোনো উদ্যোগ নাই। অ্যান্ড দ্য মোর ইউ ডু দিস, আপনার আজকে 8% থেকে 7.8% হয়েছে। যদি আপনি ট্যাক্স কালেকশনটা না চেঞ্জ করেন, আপনার মাইন্ডসেটটা না চেঞ্জ করেন, আপনার হোল পলিসিটা যদি না চেঞ্জ করেন, আগামী বছরে 7.8% থেকে আরো কমবে আপনার। এছাড়া উৎপাদন খাতে নারীদের অংশগ্রহণ বাড়ানো, সাইবার সিকিউরিটি, উদ্ভাবনে বিনিয়োগ, নিজস্ব ডাটা সেন্টার স্থাপন, কৃষি ও শিল্প খাতে প্রযুক্তি দক্ষতা বৃদ্ধি ও গবেষণার পাশাপাশি সম্পদের সুষ্ঠু ব্যবহার বিনিয়োগের পরিবেশ সৃষ্টিতে সহায়ক হবে বলে মনে করেন খাত সংশ্লিষ্টরা। সেলিয়া সুলতানা, এখন, ঢাকা। একদিন পরও চলছে সুন্দরবনের একাংশ, এরই মধ্যে অন্তত 1.5 কিলোমিটার এলাকা আগুনে পড়েছে বলে দাবি স্থানীয়দের। সেনাবাহিনীর হেলিকপ্টার দিয়েও চলছে নেভানোর কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড। সম্মিলিত প্রচেষ্টায় আগুন শিগগিরই নেভানো সম্ভব হবে বলে জানায় বন বিভাগ। বাগেরহাট থেকে মাসুম মিলা, তথ্যচিত্র বিস্তারিত।
পুড়ছে বন, ছাই হয়ে মিশছে বাতাসে। আগুনে পূর্ব সুন্দরবনের অন্তত ১.৫ কিলোমিটার বনাঞ্চল জ্বলেছে। কিছু অংশে এখনো থামেনি আগুনের লেলিহান শিখা। গতকাল সুন্দরবনের আমরবুনিয়া লতিফের ছিলা এলাকায় বিক্ষিপ্তভাবে আগুন দেখা গেলে বন বিভাগ, স্থানীয় স্বেচ্ছাসেবক ও বাসিন্দারা মিলে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। চেষ্টার পরও আগুন নিয়ন্ত্রণে না আসায় ঝুঁকি বিবেচনায় রাতে অগ্নি নির্বাপনের কাজ স্থগিত রাখা হয়। নির্বাপনের চেষ্টা করতেছি, কিন্তু এত পরিমাণ পানি ভিতরে আনা যায় না, এই জন্য নির্বাপন অসম্ভব হয়েছে। নিবাইতেছে আবার জ্বলতেছে। আমরা আগুনের ভিতরে এখন দাঁড়িয়ে আছি, কিন্তু এমন ভাবে যে আগুনটা ধরছে যা বলার মতন না। এই স্টাফের আইছে, আমরা কলস দিয়ে পানি টেনে দিয়েছি, এত তাতে কিছু হয়। রোববার থেকে আবারও কাজ শুরু করে বন বিভাগ, ফায়ার সার্ভিস, স্থানীয় বাসিন্দা ও স্বেচ্ছাসেবকেরা। তাদের সহযোগিতায় যোগ দেয় সেনাবাহিনী, নৌবাহিনী ও কোস্টগার্ড। আমরা যে জায়গাটা পরীক্ষার মতো খনন করেছি, এই জায়গাটার ভেতরেই আগুনটা আছে, তো যার কারণে কিছু কিছু জায়গায় আগুন নেভানোর পরে আমরা দেখতে পাচ্ছি যে সেখান থেকে আবার নতুন করে জ্বলছে। আমরা মূলত আগুনটাকে আগে সার্কেলিং করে আমরা কর্ডন করে ফেলেছি। চেষ্টা করছি যাতে আগুনটা বিস্তৃতি লাভ না করতে পারে, যতটুকুর মধ্যে আছে এর ভিতরে আমরা নির্বাপন করতে পারি। পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা কাজী মোহাম্মদ নুরুল করিম জানান, আগুনের সূত্রপাত কিভাবে হলো সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি। আগুনে ক্ষতিগ্রস্ত অঞ্চল ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও জানান তিনি। পর্যাপ্ত পানি দিয়ে ফায়ার সার্ভিসের ৪-৫টা ইউনিট, বন বিভাগের যে আপনার অগ্নি নির্বাপন যন্ত্র আছে, সমস্ত কিছু দিয়েই, সরকারের সমস্ত শক্তি দিয়ে আমরা কাজ করে যাচ্ছি। আল্লাহর রহমতে এখন আগুন মোটামুটি নিয়ন্ত্রণে আছে। তারপরে যদি কোথাও টুকটাক থাকে, সেটা আমরা চেষ্টা করে যাব। আগামী ৭ কর্মদিবসের মধ্যে তদন্ত কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে। এ নিয়ে ২২ বছরে ২৫ বার আগুন লাগলো প্রকৃতিকন্যা সুন্দরবনে। এখন বাগেরহাট। সাধুবাজারে নিচ্ছে আরেকটি ছোট্ট বিরতি। ফিরছি একটু পর, সাথে থাকুন। বিরতির পর ফিরে এলাম। দেখছেন শান্তবাজার। টানা তাপপ্রবাহে যখন নাকাল দেশ, তখন এই বৃষ্টি না হওয়া ও তীব্র গরমকে কাজে লাগিয়েছেন দেশের লবণ চাষিরা। মৌসুম শেষ হওয়ার আগেই তাই উৎপাদন হয়েছে রেকর্ড 23.5 লাখ টন লবণ, যা গত 63 বছরের ইতিহাসে সর্বোচ্চ। এবার উৎপাদন লক্ষ্যমাত্রা 25 লাখ টন, যা ছাড়িয়ে যাবার আশা করছেন সংশ্লিষ্টরা। এতে করে লবণ আমদানির প্রয়োজন হবে না মনে করছে বেসেক। মন্তস বেদজ্ঞ প্রতিবেদন। গড়াই দিয়ে সমতল করা মাটির ওপর বিছানো পলিথিন, সেখানে জমানো লবণাক্ত পানি 2 দিনের মধ্যে তপ্ত রোদে শুকিয়ে পরিণত হচ্ছে ধবধবে সাদা লবণে। বিস্তীর্ণ উপকূল জুড়ে চলছে বিশাল এই কর্মযজ্ঞ। তপ্ত রোদে মাঠ থেকে লবণ তুলতে ব্যস্ত একদল শ্রমিক, অপর দল উত্তোলন করা লবণ এক জায়গায় নিয়ে গিয়ে স্তূপ করে রাখছেন। সেই স্তূপ পলিথিন ও মাটি দিয়ে ঢেকে মজুত করা হচ্ছে পরবর্তীতে বেশি লাভে বিক্রির আশায়। মৌসুম শেষ হওয়ার আগেই এবার গত 63 বছরের ইতিহাসে সর্বোচ্চ লবণ উৎপাদন হয়েছে দেশে। গত 2 মে পর্যন্ত উৎপাদিত হয়েছে 23,31,798 টন লবণ। গত বছর এই সময় লবণ উৎপাদিত হয়েছিল 20,45,587 টন। গরমে একদিকে যেমন উৎপাদন বেড়েছে, তেমনিভাবে দাম আশানুরূপ পাওয়ায় খুশি প্রান্তিক চাষিরা। 25-26 লাখ টাকার মতো বিক্রি করছে, এরপর গিয়ে আবার 3-4 হাজার মন জমাই ফেলছি আর কি। এবছর অনেক লাভ হয়েছে, লবণ পাইছি কানি 200 মন। উৎপাদন বাড়ায় গত বছরের তুলনায় মাঠ পর্যায়ে কিছুটা কমেছে লবণের দাম। বর্তমানে লবণের মন প্রতি মূল্য 310 থেকে 350 টাকা পাচ্ছেন চাষিরা। গত বছর একই সময়ে প্রতি মন লবণ বিক্রি হয়েছে 420 টাকায়। কক্সবাজার লবণ শিল্পের উন্নয়ন কার্যালয়ের তথ্য বলছে, চলতি মৌসুমে কক্সবাজারের 9 উপজেলা ও চট্টগ্রামের বাঁশখালীতে মোট 68,300 একর জমিতে লবণ চাষ হচ্ছে। যেহেতু এখন বৃষ্টি আবার বন্ধ হয়ে গেছে, একটু ডিস্টার্ব হয়েছিল 2-1 দিন, তো আবার যদি গরমটা পড়া শুরু হয় আরও সপ্তাহখানেক, আমাদের তো 15 তারিখ পর্যন্ত আমাদের অফিসিয়াল সিজন, আরও সপ্তাহখানেক পেলে আমরা ইনশাল্লাহ আমাদের টার্গেট হয়তো ফিল আপ হয়ে যাবে। লবণের বার্ষিক চাহিদা 23,85,000 টনের মতো। চলতি মৌসুমে লবণ উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 25,28,000 টন। আবহাওয়া অনুকূল থাকলে এই লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার আশা সংশ্লিষ্টদের। এখন কক্সবাজার।
শান্তবাজারে নিচ্ছে আরেকটি বিরতি। একটু পর সাথেই থাকুন। বিরতির পর ফিরে এলাম। দেখছেন শান্তবাজার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশের নারী ক্রিকেটারদের একটি প্রতিনিধি দল। গণভবনে নারী টি-20 বিশ্বকাপ ট্রফি উন্মোচন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী অক্টোবরে শুরু হবে নারীদের টি-20 বিশ্বকাপ। দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ টুর্নামেন্টের আয়োজক বাংলাদেশ। রোববার দুপুরে গণভবনে নারী টি-20 বিশ্বকাপ ট্রফি নিয়ে যায় নারী ক্রিকেটারদের একটি প্রতিনিধি দল। সেখানে ফটো সেশনে অংশ নেন বাংলাদেশ ও ভারতের নারী দলের অধিনায়ক। সঙ্গে ছিলেন যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন এমপি, প্রধান নির্বাহী কর্মকর্তা জিওফ্রে জন অ্যালার্ডিস, বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের ক্যাপ্টেন নিগার সুলতানা এবং ভারতের জাতীয় নারী ক্রিকেট দলের ক্যাপ্টেন হরমনপ্রীত কৌর। টুর্নামেন্টে স্বাগতিক দেশ বাংলাদেশ, বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও ভারত সহ 10টি দেশ অংশ নেবে। চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী শোয়েব রহমান। এই ছিল শান্তবাজারের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv তে। ফেসবুকে দেখতে হলে ভিজিট করতে হবে facebook.com/tv.ekhon। এছাড়া ইউটিউবে এখন টেলিভিশন লাইভ দেখতে হলে ভিজিট করুন youtube.com/c/ekhon TV।